জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে সাথে আছে আমি তোমাদের ওয়াহিদ সবুজ ভাইয়া। আজকের ক্লাসটি তোমরা ইতিমধ্যেই জানো যে সমাসের উপরে আমরা ক্লাস করছি, কিন্তু বেসিক ফাউন্ডেশন ক্লাস। সমাসের উপরে আমাদের সব মিলিয়ে 5টা ক্লাস হবে, তার মধ্যে অলরেডি একটা ক্লাস হয়েছে। আজকে পার্ট 2 নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। প্রথম যে ক্লাসটি ছিল সেই ক্লাসে আমরা আলোচনা করেছি সমাসের বেসিক জিনিসগুলো, সমাসের সংজ্ঞা, সমাসে কিভাবে শব্দ গঠিত হয়, কিভাবে সমাস নির্ণয় করতে হয়, কিভাবে সমাস চিনতে হয়, এবং সেই সঙ্গে সমাস নির্ণয় করতে হয় কীভাবে, ব্যাসবাক্য করতে হয় কীভাবে, সে সম্পর্কে আইডিয়া নিয়েছি। আজকে আমরা যেটা করতে চাই, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। তৎপুরুষ সমাস চেনার উপায়টা গতদিনে আমরা শিখেছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? তৎপুরুষ সমাস কিন্তু আমরা গতদিনই শিখেছিলাম যে কিভাবে তৎপুরুষ সমাস নির্ণয় করতে হয় বা তৎপুরুষ সমাসে কি কি থাকে। যেমন আমরা শিখেছিলাম তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসে পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত থাকে। এইগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আজকে তৎপুরুষ সমাসে একদম বিস্তারিত এর প্রকারভেদ কি, এর ব্যাসবাক্যগুলো কিভাবে করতে হয়, এই বিস্তারিত তৎপুরুষ সমাসের যত উদাহরণ আমাদের বইতে আছে সকল উদাহরণ ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা সমাধান করে নেব। অর্থাৎ আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ তুমি যেই বই থেকে যেখান থেকে সমাস পড়ো, তোমার সমাসের কোনো উদাহরণ নিয়ে আর সমস্যা থাকবে না, কারণ আমরা প্রত্যেকটা উদাহরণ আজকের ক্লাসে বিশ্লেষণ করব। তো আমি দেখি কারা কারা যুক্ত হয়েছে। মারিয়া যুক্ত হয়েছে, জান্নাতুল বুশরা যুক্ত হয়েছে, নার্গিস আছে, নাবিলা মৃধা আছে, রাখিমণি আছে। ওকে, তোমরা একটু ক্লাসটা চটজলদি শেয়ার করে দিও, ক্লাসটা দ্রুত শেয়ার করে দিও। এবং এই ক্লাসটা তোমাদের কিন্তু সবসময় প্রয়োজন হবে, সমাসের ক্লাসটা সব সময়। তুমি ইন্টারমিডিয়েটে প্রয়োজন হবে, অ্যাডমিশনের সময় প্রয়োজন হবে, তারপর তোমার সারা জীবন তুমি যতদিন পড়াশোনা করবে ততদিনই কিন্তু সমাসের ক্লাসটা তোমার প্রয়োজন হবে। তাই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এখানে মেনশন করে দিও কমেন্টে, আর অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের গ্রুপের ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আমি খুবই ভালো আছি, তোমাদের সাথে অনেকদিন পর দেখা, সে কারণে আরও বেশি ভালো লাগছে। সমাসের ফার্স্ট ক্লাস যারা পাও নাই, সমাসের ক্লাসটা আমাদের গ্রুপেই আছে, ওখান থেকে করে নিতে পারো। ওকে, আমরা ক্লাসে চলে যাব এক্ষুনি। আমার শরীর ভালো আছে ফারিহা, থ্যাংক ইউ। ওকে, আমরা কিন্তু এখনই ক্লাসে চলে যাব। হ্যাঁ, আমি একটু শিখছিলাম। ওকে, আমি এখনই ক্লাসে চলে যেতে চাই। তোমরা দ্রুত কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে ক্লাসটা কেউ মিস না করে। কারণ তোমরা সবাই জানো যে সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু সমাস থেকে নিশ্চিত 5 মার্ক কমন আসবে যদি আমরা ঠিকঠাকভাবে পড়ে থাকি, ঠিক আছে? তো সেই কারণে সমাসটা কিন্তু আমরা আজকে খুব চমৎকারভাবে শিখে নেব। চলো আমরা একটুখানি আলোচনার দিকে চলে যাই। আমাদের সমাস পর্ব 2 আজকে। তো সমাসের সংজ্ঞা কি, আমরা ইতোমধ্যে কিন্তু সমাস চেনার উপায় যেদিন শিখেছিলাম সেই দিন এই জিনিসটা আমরা শিখেছিলাম। সেটা হচ্ছে, আমরা কি শিখেছিলাম সেদিন তোমাদের মনে আছে? আমরা বলেছিলাম তৎপুরুষ সমাস হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাই না? তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমরা সবাই জানি তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এবং তৎপুরুষ সমাসের পূর্বপদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। তৎপুরুষ সমাসের পূর্বপদের সঙ্গে কি যুক্ত থাকে? বিভক্তি যুক্ত থাকে। এই যে আমরা দেখো সংজ্ঞার মধ্যে সেই কথাটা কিন্তু বলা হচ্ছে, যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে, পরপদের অর্থ প্রধান বিবেচিত হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আর এর চেনার উপায় হচ্ছে তৎপুরুষ সমাসকে ভাঙলে এর পূর্বপদের সঙ্গে বিভক্তি পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস না করলে ওটা বুঝতে পারবে, কোনো সমস্যা নাই। যারা বলছে ফার্স্ট ক্লাস করনি, তারা ফার্স্ট ক্লাস না করে থাকলেও কিন্তু এটা বুঝতে পারবে, ঠিক আছে? তো তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমরা গতদিন কিন্তু এটা শিখেছিলাম যে কোনো সমাস নির্ণয় করার জন্য আমাদের দেখতে হয় ওখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কি দেখতে হয়? কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ প্রাধান্য পাচ্ছে নাকি পরপদ প্রাধান্য পাচ্ছে, নাকি কোনো পদই প্রাধান্য পাচ্ছে না, নাকি সব পদই প্রাধান্য পাচ্ছে, এটা আমাদের দেখতে হয়। তো তৎপুরুষ সমাস পরপদ প্রধান সমাস আমরা এটা শিখেছিলাম। আর এও জানি যে তৎপুরুষ সমাসকে ভাঙলে পূর্বপদের সঙ্গে একটা বিভক্তি পাওয়া যায়। যে কোনো শব্দকে ভাঙলে যদি বিভক্তি পাওয়া যায় পূর্বপদে, তাহলে বুঝবে সেটা একটি তৎপুরুষ সমাস। আসো আমরা যেমন এখানে উদাহরণ দেখছি, এই দেখো মধু দ্বারা মাখা, মধু মাখা, এই যে দ্বারা একটা বিভক্তি। অশ্রু দ্বারা পূর্ণ, অশ্রুপূর্ণ, এই যে দ্বারা একটা বিভক্তি এসছে। প্রাণকে ত্যাগ, প্রাণ ত্যাগ, এই যে কে একটা বিভক্তি এসছে। শোক দ্বারা আকুল, শোকাকুল, দ্বারা একটা বিভক্তি এসছে। প্রাণের চেয়ে অধিক, প্রাণাধিক, এই যে চেয়ে একটা বিভক্তি এসছে। রাজার পুত্র, রাজপুত্র, এই দেখো র একটা বিভক্তি এসেছে, ঠিক আছে? এখন আসো আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। দেখো
তৎপুরুষ সমাসের ক্ষেত্রে তৎপুরুষ সমাস কিন্তু আমাদের সব মিলিয়ে 9 প্রকার আছে। তৎপুরুষ সমাস আমাদের কত প্রকার? 9 প্রকার। তো আমরা সেই প্রকারভেদে যাওয়ার আগে তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ আমরা একটু ব্যাখ্যা করে দেখি, ঠিক আছে? প্রকারভেদে যাব তার আগে তৎপুরুষ সমাসটা একটু ব্যাখ্যা করে দেখি। দেখো, আমরা এখানে তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ নিয়েছি। আমি বলেছি যে সকল সমাসকে ভাঙলে, যে কোনো সমস্ত পদকে ভাঙলে যদি একটা বিভক্তির মতো কিছু পাই তাহলে বুঝবো সেটা তৎপুরুষ সমাস। যেমন গা ঢাকা বলতে আমরা কি বুঝি? গাকে ঢেকে রাখা, তাই না? গা ঢাকা মানে গাকে ঢাকা। এই দেখো কে একটা বিভক্তি এসছে। প্রাণ ত্যাগ শব্দের অর্থ কি? প্রাণকে ত্যাগ করা। এই যে প্রাণকে ত্যাগ, দেখো কে বিভক্তি এসছে। অশ্রুপূর্ণ মানে কি? আমি যদি বলি তার চোখ অশ্রুপূর্ণ, তার মানে তার চোখ অশ্রু দ্বারা পূর্ণ, তাহলে এই যে দেখো দ্বারা বিভক্তি আসছে, এটা দ্বারা হবে, ঠিক আছে? বাসস্থান কাকে বলে? বাস করার জন্য যে স্থান সেটাই বাসস্থান, তাই না? এই দেখো বাসের নিমিত্ত স্থান। প্রাণাধিক মানে কি? প্রাণের চেয়েও যে আমার কাছে অধিক, সে হচ্ছে প্রাণাধিক। এই দেখো প্রাণের চেয়ে অধিক, চেয়ে আছে। ওকে, এবার খেয়াল করে দেখো, এরপর বলছি বীরবল। এটা বীরবল হবে, ঠিক আছে? বীরবল, বীরবল মানে কি? বীরের যে বল আছে, শক্তি আছে, সেটাকে বলে আমরা বীরবল। তো বীরের বল, এই দেখো বীরদের বল, দের একটা বিভক্তি। নরপতি মানে কি? নরদের প্রতি। পতি, পতি মানে হচ্ছে নেতা, ঠিক আছে? মানুষের নেতা, নরপতি। রাজমিস্ত্রি কাকে বলে? মিস্ত্রিদের যে রাজা, মিস্ত্রিদের মধ্যে যে প্রধান, সে হচ্ছে রাজমিস্ত্রি, তাই না? এই দেখো মিস্ত্রিদের প্রধানই দেখো দের এসেছে বিভক্তি। অধ্যয়নরত মানে কি? যে অধ্যয়নে রত আছে, অধ্যয়ন করছে, অধ্যয়নে রত, অধ্যয়নে রত। দেখো এই দেখো এই বিভক্তি এসছে। ঢেকি ছাটা মানে কি? ঢেকি ছাটা মানে হচ্ছে ঢেকিতে ছাটা। এই দেখো ঢেকিতে ছাটাতে এসেছে। ধর্মরক্ষা মানে কি? যদি বলি ধর্ম রক্ষা করতে এখানে এসেছে, তার মানে ধর্মকে রক্ষা করতে এসেছে। তাই ধর্মরক্ষা মানে ধর্মকে রক্ষা। এই দেখো কে বিভক্তি আছে। গুণহীন মানে গুণ দ্বারা হীন। দেখো ক্লাসরুম মানে কি? ক্লাসের জন্য যে রুম, সেটাই হচ্ছে ক্লাসরুম। এই দেখো জন্য আছে। রাজপুত্র মানে রাজার পুত্র, এই দেখো র আছে। এরকম ভাবে আমাদের তৎপুরুষ সমাসে কিন্তু পূর্বপদের সঙ্গে বিভক্তি থাকে। এখন আমরা যেটা করতে চাই, আমরা তৎপুরুষ সমাসটাকে আমরা সুন্দর করে পুরোটা সম্পূর্ণ উদাহরণ সহ প্রকারভেদটা দেখতে চাই। দেখো তৎপুরুষ সমাসের প্রকারভেদে আমরা বলছি তৎপুরুষ সমাস 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। কি কি? দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, অষ্টমী তৎপুরুষ সমাস নাই, উপপদ তৎপুরুষ সমাস, নং তৎপুরুষ সমাস আর অলুক তৎপুরুষ সমাস। তার মানে এটাকে আমরা সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারি। তৎপুরুষ সমাসের প্রকারভেদটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে তৎপুরুষ সমাস হচ্ছে 6 প্রকার। এর মধ্যে প্রথমটা হচ্ছে আমরা বলবো দ্বিতীয়া থেকে সপ্তমী। কি বলবো? দ্বিতীয়া থেকে সপ্তমী। দ্বিতীয়া থেকে সপ্তমী মানে কি? দ্বিতীয়া থেকে সপ্তমী মানে হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। মোট 6টা আছে এর মধ্যে। আর 3টা কি কি? নং, উপপদ, অলুক। এই যে নং তৎপুরুষ সমাস, আরেকটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, আরেকটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তাহলে খেয়াল করো, আমাদের তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। কি কি? দ্বিতীয়া থেকে সপ্তমী মানে এখানে 6টা আছে, আর নং, উপপদ, অলুক। 6 3 9টা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। তার মানে বুঝতেই পারছো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে অবশ্যই আমাদের বিভক্তিটা মনে থাকতে হবে। কি মনে থাকতে হবে? বিভক্তিহীন মানে বিভক্তিগুলো মনে থাকতে হবে। আমাদের যে 7টা বিভক্তি আছে, তাই না? আমাদের দ্বিতীয়া থেকে সপ্তমী এই বিভক্তিগুলো মনে রাখতে হবে। আমি একটু এটা লিখে দিতে চাই। দেখো দ্বিতীয় বিভক্তি আমাদের কি কি? কে রে। তৃতীয় বিভক্তি কি কি? দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থী বিভক্তি কি কি? কে রে। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চে। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চে। ষষ্ঠী বিভক্তি কোনগুলো? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এর। আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অন্তস্থ অ এবং তে। ঠিক আছে, এই যে আমাদের বিভক্তি, এই 6টা বিভক্তি আমাদের মুখস্থ রাখতে হবে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। কারণ দেখো খুব সিম্পল ব্যাপার যে এই যে দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ হলো কিভাবে হয় জানো? এই যে আমরা বললাম যে শব্দকে ভাঙলে পূর্বপদের সাথে বিভক্তি পাওয়া যায়,
যেই বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ সমাস হবে। সমস্ত পদকে ভাঙলে যেই বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, আমরা একটু আলোচনাগুলো দেখি, চলো। তৎপুরুষ সমাসের প্রকারভেদে আমরা প্রথমে দ্বিতীয় তৎপুরুষ সমাস এসেছে। আমরা শুরুতেই বলেছি যে দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। তো দ্বিতীয় বিভক্তি কোনগুলো আমি ইতিমধ্যেই বলে দিলাম তোমাকে একটু আগে। দ্বিতীয় বিভক্তি কোনগুলো ছিল? কে রে, তাই না? তার মানে কোনো সমস্ত পদকে ভাঙলে যদি কে রে পাই, এই দুইটার যে কোনো একটা পাই, তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ঠিক আছে, যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, দেখো গা ঢাকা মানে গা কে ঢাকা, এই যে গা কে, কে বিভক্তি এসেছে, সেই কারণে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়েছে। তা আমরা একটু কিছু উদাহরণ দেখতে চাই। দেখো বিপদ আপন্ন মানে বিপদকে আপন্ন, বিপদকে আপন করা, বিপদ আপন্ন, দেখো কে বিভক্তি এসছে। পরলোকগত, পরলোকে গত। এখন এখানে একটু কথা আছে, হ্যাঁ, যদি শব্দের শেষে গত শব্দটা থাকে, গত, তাহলে সেখানে কিন্তু কে না এসে এ বিভক্তি আসে। আমাদের দ্বিতীয় বিভক্তি তো কে রে, তাই না? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এই দুইটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কিন্তু যদি শব্দের মধ্যে গত শব্দটা থাকে তখন কিন্তু কে না এসে এ বিভক্তি আসে। গত থাকলে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাসই হয়। যেমন দেখো আমরা বলছি পরলোক গত, এই দেখো পরলোকে গত, পরলোক এ গত, পরলোকের সাথে এ আছে। আবার দেখো এরকম আরো একটা উদাহরণ দেখো, এই যে স্বগত, দেখো এখানে একটা গত আছে। এই গত থাকলে কি বললাম? কে না থেকে শুধু এ থাকবে। যেমন স কে গত, এখানে দেখো স কে আবার চলে এসেছে। ঠিক আছে, কখনো কখনো কে আসতে পারে, কখনো কখনো এ আসতে পারে, কিন্তু এটা মনে রাখতে পারো যে গত শব্দটা যদি থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস কিন্তু আমাদের হয়। এবার দেখো কলা বেচা মানে কি, কোনটিকে বেচা? কলাকে বেচা, এই দেখো কে বিভক্তি আছে। পা চাটা মানে কি চাটা? পা কে চাটা, এই দেখো কে এসেছে। আত্মহত্যা মানে কি, নিজেকে হত্যা, এই দেখো আত্মকে হত্যা, কে বিভক্তি এসেছে। এরপরে দেখো দুঃখ প্রাপ্ত মানে কি, দুঃখকে পাওয়ার কথা বলছে, তাই দুঃখকে প্রাপ্ত, কে এসেছে। রথ দেখা মানে কি, রথকে দেখা, তাই এই দেখো কে এসেছে। ঘাস কাটা মানে কাকে ঘাট কাটা, ঘাসকে কাটা, তাই ঘাসকে, কে এসেছে। বধূ বরণ মানে কাকে বরণ, বধূকে বরণ, এই যে বধূকে এসেছে। ছেলে ভুলানো মানে কাকে ভুলানো, ছেলেকে ভুলানো। বই পড়া মানে কাকে পড়া, বইকে পড়া। দেখছো, তার মানে আমরা বুঝলাম সমস্ত পদকে ভাঙলে যদি আমরা একটা কে বিভক্তি পাই, যদি একটা কে বিভক্তি পাই তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এখন দেখো বলছি আরো একটা ভাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, সেটা হচ্ছে ব্যাপ্তি বোঝালে, এখানে ব্যক্তি চলে, সেটা হবে ব্যাপ্তি। ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। কি বোঝালে? ব্যাপ্তি বোঝালে, ব্যাপ্তি মানে সময়ের ব্যাপ্তি, কত সময় ধরে কাজটা হচ্ছে, এই সময়ের ব্যাপ্তি বোঝালে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন দেখো আমরা বলছি চিরসুখী, তার মানে সুখের ব্যাপ্তিকাল কত, সুখটা কত সময় ধরে থাকবে, চিরকাল ধরে থাকবে, তাই না? আমরা বলছি সময়ের বিস্তৃতি বোঝালে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে বলছি চিরসুখী মানে সুখের ব্যাপ্তিকাল কত, চিরকাল, এই যে চিরকাল ব্যাপিয়া সুখী। ঠিক একইভাবে যদি আমরা বলি ক্ষণস্থায়ী, তারপরে তার মানে জিনিসটা কতটুকু সময় ধরে স্থায়ী, অল্প সময় ধরে স্থায়ী। তার মানে দেখো এখানে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, যে অল্প সময় বোঝাচ্ছে, এরকম সময় বোঝালে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এরকম আরো উদাহরণ নিয়েছি, ভালো করে খেয়াল করে দেখো। আমরা বললাম সময়ের ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। দেখো এরপরে বলছি দীর্ঘকাল, তাহলে সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে না, সময়টা কত সময়, দীর্ঘ সময়, এই যে দেখো দীর্ঘ ব্যাপিয়া কাল। চিরজীবী মানে কতদিন ধরে তিনি জীবিত, চিরকাল ধরে জীবিত, তাহলে সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, তাই চিরকাল ব্যাপিয়া জীবী। চিরযুবা, যুবা মানে হচ্ছে যুবক, চিরযুবা মানে তাহলে তিনি কতদিন ধরে যুবা বা যুবক, চিরকাল ধরে যুবক, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, তাই দেখো চিরকাল ব্যাপিয়া যুবা। আবার যখন বলছে চিরকাল, তার মানে কত সময় বোঝাচ্ছে, চির সময় মানে পুরো সময়টাই বোঝাচ্ছে, চিরকাল সারা জীবন বোঝাচ্ছে, এই দেখো চিরব্যাপিয়া কাল। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে যে তাহলে আমাদের দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে যদি সমস্ত পদকে ভাঙলে কে বা রে বিভক্তি পাই তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, আর যদি ব্যাপ্তি বোঝায়, সময়ের ব্যাপ্তি বোঝায়, তখন সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এরপর আরেকটা জিনিস দেখো বলছি যে পূর্বপদটি বিশেষ্যের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ হলে সেটা কৃদন্ত পদের সঙ্গে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। খুব সিম্পল, এইগুলো আসলে এইরকম কয়েকটা উদাহরণ আছে। যেমন দেখো
বিশেষ্যের বিশেষণ, বিশেষণ মানে কি বোঝো? বিশেষণ মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যদি পূর্বপদে কোনো বিশেষ্যের বিশেষণ থাকে, বিশেষ্যের বিশেষণ মানে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা। খেয়াল করে দেখো একটা জিনিস, আমি একটা উদাহরণ দেবো চাই। অর্ধ সিদ্ধ, তার মানে কতটুকু সিদ্ধ? অর্ধেক সিদ্ধ। অবস্থা বোঝাচ্ছে না? অর্ধেক সিদ্ধ। আবার দেখো অর্ধ সমাপ্ত, তার মানে কতটুকু সমাপ্ত? অর্ধেক সমাপ্ত। আবার আধ ফোঁটা মানে কতটুকু ফোঁটা? আধ ফোঁটা, অর্ধেক ফোঁটা। তার মানে দেখো এখানে এই যে অর্ধ মানে পরিমাণ বোঝাচ্ছে। আমরা জানি যেই পদ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় সেটা বিশেষণ। এখন এই যে পূর্বপদে যদি এই ধরনের কোনো বিশেষণ থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এগুলোর ব্যাস বাক্য কিভাবে হয়? অর্ধরূপে সিদ্ধ, অর্ধভাবে সমাপ্ত, অর্ধভাবে ফোঁটা। ঠিক আছে? তাহলে তিনটা পয়েন্ট আমরা ইতিমধ্যে বলেছি। একটি পয়েন্ট বলেছি, যদি শব্দকে ভাঙলে কে বা রে বিভক্তি পাওয়া যায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যদি ব্যাপ্তি বোঝায়, সময়ের বিস্তৃতিকাল বোঝায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আরেকটি আমরা বললাম যে যদি সমস্ত পদের শুরুতে একটা এরকম বিশেষণ থাকে, অর্ধ, আধা এই ধরনের বিশেষণ থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। একটুখানি বলো তো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? একটুখানি কমেন্ট করে জানাও এতক্ষণ যতটুকু পড়লাম এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। ওকে ওকে, ভেরি গুড। আসো আমরা পরের দিকে যাই। এরকম আরো উদাহরণ নিয়েছি আমরা, এই যে আধ মরা, অর্ধস্ফুট, দ্রুতগামী। এই যে দ্রুত অবস্থা বোঝাচ্ছে তাই এটা বিশেষণ পদ। আসো আমরা এবার তৃতীয় তৎপুরুষ সমাসে যাই। খুবই সিম্পল, আমি ইতিমধ্যেই বলেছি। তৃতীয়া বিভক্তি মানে দ্বারা, দিয়া, কর্তৃক। কোনো শব্দকে ভাঙলে যদি দ্বারা, দিয়া, কর্তৃক এই তৃতীয়া বিভক্তি আসে তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে তৃতীয় বিভক্তি কোনগুলো সেগুলো মুখস্থ থাকতে হবে। দ্বারা, দিয়া, কর্তৃক হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এখন খেয়াল করো, আমরা উদাহরণ দেখি। আচ্ছা, আনন্দপূর্ণ, আমি যদি বলি আজকের দিনটা আনন্দপূর্ণ, তার মানে কি আজকের দিনটা আনন্দ দিয়ে পূর্ণ না, আনন্দ দ্বারা পূর্ণ। এই দেখো দ্বারা, দ্বারা তৃতীয় বিভক্তি, তাই তৃতীয় তৎপুরুষ সমাস। শোকাতুর, কিসের দ্বারা আতুর হয়েছে? শোকের দ্বারা। এই যে শোকের দ্বারা আতুর, শোক দ্বারা আতুর, শোকাতুর। দেখো জ্ঞানকৃত মানে জ্ঞান দ্বারা যেটা করা হয়েছে সেটাকে বলে জ্ঞানকৃত। কৃত মানে যা করা হয়েছে, জ্ঞানকৃত মানে জ্ঞান দিয়ে যেটা করা হয়েছে। তাহলে দেখো জ্ঞান দ্বারা কৃত। মধু মাখা মানে কি? মধু দিয়ে যেটা মাখানো হয়েছে, তাহলে মধু দ্বারা মাখা। এইরকম ভাবে যদি সমস্ত পদকে ভাঙলে দ্বারা, দিয়ে বা কর্তৃক এই তিনটা বিভক্তি আসে তাহলে কিন্তু হয়ে যাবে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস। আরো উদাহরণ নিয়েছে দেখো, রবাহুত, আহুত। এটা আহুত মানে হচ্ছে ডাকা হয়েছে, যা আহুত মানে ডাকা। ঠিক আছে? রবাহুত, রব মানে হচ্ছে আওয়াজ, মানে কাউকে আওয়াজ দিয়ে ডাকা হয়েছে। কি দিয়ে ডাকা হয়েছে? আওয়াজ দিয়ে, মানে রব দিয়ে। যদি বলি ছাই চাপা আগুন, ছাই চাপা আগুন, তার মানে ওই আগুনটা কি দিয়ে চাপা? ছাই দিয়ে চাপা। এই দেখো ছাই দিয়ে চাপা। যদি বলি কাচি ছাটা চুল, কাচি ছাটা, ছাটা মানে বোঝো তো ওই চুল কাটাকে বলছি চুল ছাটা মনে করো, কাচি ছাটা, তো কাচি দিয়ে ছাটা হচ্ছে, তাই না? কাচি ছাটা মানে কি? কাচি দিয়ে ছাটা। এই দেখো দিয়ে এসেছে। যদি বলি ওকে লাঠি পেটা করো, লাঠি পেটা করো, লাঠি পেটা মানে কি? লাঠি দিয়ে পেটাতে বলছি না, এই দেখো লাঠি দিয়ে পেটা। যদি বলি এটা একটা মন গড়া কথা, মন গড়া কথা, তার মানে কথাটা কি দিয়ে গড়া হয়েছে? মন দিয়ে গড়া হয়েছে। আবার দেখো রক্তাক্ত, রক্তাক্ত, এখানে বানানটা একটু ভুল আছে, রক্তাক্ত। রক্তাক্ত মানে কি? রক্ত দিয়ে যেটা অক্ত হয়েছে সেটা হচ্ছে রক্তাক্ত। রোগ জীর্ণ, জীর্ণ মানে হচ্ছে কাবু হয়ে যাওয়া মনে করো, জীর্ণ মানে মনে করো কাবু হয়ে যাওয়া। আচ্ছা রোগ জীর্ণ, তাহলে রোগটা কি দিয়ে কাবু হয়েছে? রোগ দ্বারা কাবু হয়েছে, সেই কারণটা দেখো রোগ দ্বারা জীর্ণ দ্বারা আছে। যদি বলি কালি মাখানো শার্ট, মনে করো বললাম কালি মাখানো শার্ট, তার মানে শার্টটা কি দিয়ে মাখানো হয়েছে? কালি দিয়ে মাখানো হয়েছে। এই দেখো কালি দিয়ে মাখানো, কালি মাখানো। যদি বলি হাত ছানি দিয়ে ডাকছি, তাহলে কি দিয়ে ছানি হচ্ছে? হাত দিয়ে ছানি হচ্ছে। যদি বলি দা কাটা, মনে করো দা কাটা নারকেল, তাহলে যে নারকেলটা কি দিয়ে কাটা হয়েছে? দা দিয়ে কাটা হয়েছে। এই দেখো দা দিয়ে কাটা। এইরকম ভাবে যদি কোনো সমস্ত পদকে ভাঙলে দ্বারা, দিয়ে, কর্তৃক এইগুলো আসে তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হয়। আরও একটা জিনিস এক্ষেত্রে মনে করিয়ে দিতে পারি, যদি সমস্ত পদের শেষে উনো বা হীন বা শূন্য থাকে, সমস্ত পদের শেষে
উনো হীন শূন্য এই তিনটা জিনিস থাকলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হয়। সমস্ত পদের শেষে কি থাকলে উনো হীন শূন্য থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন এরকম আমি কয়েকটা উদাহরণ দিই তোমাদের। যেমন ধরো বললাম জ্ঞান শূন্য, তারপরে বলি জ্ঞানহীন, এরপরে বলি একোণ। ভালো করে খেয়াল করো, জ্ঞান শূন্য দেখো এখানে শূন্য আছে, জ্ঞানহীন দেখো এখানে হীন আছে, একোণ এটাকে ভাঙলে হয় 1 যোগ উনো, এই দেখো এখানে একটা উনো আছে। এইরকম যদি সমস্ত পদের শেষে উনো হীন বা শূন্য থাকে তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হয়। এখন কথা হচ্ছে তাহলে ব্যাস বাক্য কিভাবে হবে? খুবই সিম্পল, আমরা বলেছি তৃতীয় তৎপুরুষ সমাস মানেই তার ব্যাস বাক্যে দ্বারা দিয়া কর্তৃক হবে। তাহলে দেখো যেহেতু এটা তৃতীয় তৎপুরুষ সমাস তার মানে ব্যাস বাক্য কি হবে? জ্ঞান দ্বারা শূন্য। যেহেতু এটা তৃতীয় তৎপুরুষ সমাস তার মানে ব্যাস বাক্য কি হবে? জ্ঞান দ্বারা হীন। যেহেতু এটা তৃতীয় তৎপুরুষ সমাস তার মানে ব্যাস বাক্য কি হবে? 1 দ্বারা উনো। কথা কি বোঝা গেল? বলো তৃতীয় তৎপুরুষ সমাসটা বোঝাচ্ছে কিনা? ওকে, মফিজুর রহমান আগেই বলছে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ক্লিয়ার হয়েছে এতক্ষণ যা শিখলাম? ওকে, ঠিক আছে, আসো আমরা চতুর্থী তৎপুরুষ সমাসের দিকে যাই। অক্ত বলতে এখানে মাখা বোঝাচ্ছে, রক্তাক্ত মানে রক্ত দিয়ে মাখা। আচ্ছা দেখো চতুর্থী তৎপুরুষ সমাস কিভাবে পাবো? আমরা ইতোমধ্যে কিন্তু দেখেছি যে দ্বিতীয়া বিভক্তি কে রে, আবার চতুর্থী বিভক্তিও কে রে। তা আমরা কিভাবে বুঝবো যে কে রে থাকলে দ্বিতীয়া হবে নাকি চতুর্থী হবে? একটা জিনিস মনে রাখবা, যদি যদি সম্প্রদান বোঝায়। সম্প্রদান মানে কি জানো? সম্প্রদান মানে হচ্ছে একেবারে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করে দেওয়া। নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করে দেওয়া। যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া বোঝায় তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। আবার বলছি, সম্প্রদান অর্থাৎ নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হচ্ছে এইরকম বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। তার মানে কোনো শব্দকে ভাঙলে যদি আমরা দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে রে পাই, কোনো শব্দকে ভাঙলে যদি আমরা কে বা রে বিভক্তি পাই, তখন আমরা দেখব ওইটা দ্বারা কি কোনো কিছু দান করা বোঝাচ্ছে। যদি দান করা বোঝায় তাহলে চতুর্থী হয়ে যাবে, দান করা না হলে সেটা দ্বিতীয় হয়ে যাবে। ভালো করে দেখো, যখন বলছি ভক্তি, আচ্ছা গুরু ভক্তি তার মানে কি? গুরুকে ভক্তি, তাই না? তো গুরুকে ভক্তি, দেখো কে বিভক্তি এসেছে, তো আমরা দেখতে পাচ্ছি কে মানে দ্বিতীয় হতে পারে, চতুর্থী হতে পারে। সেক্ষেত্রে চতুর্থী কখন হবে? যখন নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা হবে। তো খেয়াল করে দেখো, গুরুকে যে ভক্তি করি আমরা, আচ্ছা গুরুকে ভক্তি করলে গুরু কি মাসে মাসে আমাদেরকে বেতন দেন যে ভক্তি করছিস সেই কারণে তোর মাসে মাসে এই বেতন? তা তো না। গুরুকে ভক্তি কিন্তু আমরা নিঃস্বার্থভাবে করি, তাই না? গুরুকে ভক্তি করি কিভাবে? নিঃস্বার্থভাবে ভক্তি করি, তার বিনিময়ে কিছু পাই না, নিঃস্বার্থভাবে করি। যেহেতু নিঃস্বার্থভাবে করি সেই কারণে গুরু ভক্তি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। একইভাবে দেখো দেবকে দত্ত, দেবদত্ত মানে দেবতাকে যেটা দেওয়া হয়, দেবতার জন্য আমরা অনেক কিছু উৎসর্গ করে না? হিন্দু ধর্মে সাধারণত দেবদেবীর কথা আছে, তো দেবতাদের উদ্দেশ্যে অনেক কিছু উৎসর্গ করা হয় না? পূজা অর্চনায় দেবতাদের জন্য অনেক পোশাক পরিচ্ছদ, অলংকার বা খাবার দাবার এগুলো দেওয়া হয় না? এই যে দেবতার উদ্দেশ্যে যেগুলো দেওয়া হয় সেইগুলো কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে দেওয়া হয়, তাই না? যদিও হ্যাঁ পার্থিব কিছু স্বার্থ থাকে, যে মানে অপার্থিব স্বার্থ, পার্থিবতা না, যে দেবতাকে কিছু দিলে দেবতা সন্তুষ্ট হবেন, সেটা আলাদা হিসাব। কিন্তু বাস্তবে কি দেবতাকে কোনো কিছু দেওয়ার বিনিময়ে কি কোনো কিছু পাওয়া যায়? বাস্তবে এমন কোনো বস্তু আছে যেটা পাওয়া যায় না তো। তার মানে দেবতার জন্য যেটা উৎসর্গ করা হয় সেটা কিন্তু একেবারে উৎসর্গ করে দেওয়া হয়, ওটা নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া হয়। সেই কারণেই দেবকে দত্ত এটাও কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হবে। আর একটা ক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ সমাস হয়, দেখো আমরা বলছি উদ্দেশ্য বোঝাতে বা নিমিত্তার্থে। নিমিত্ত শব্দের অর্থ কি? নিমিত্ত মানে হচ্ছে কারণ। নিমিত্ত মানে কি বললাম? কারণ। কারণ বোঝালে, জন্য বা নিমিত্ত অর্থাৎ জন্য বা কারণ বোঝালে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়। কি বোঝালে? জন্য বা কারণ বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। ভালো করে খেয়াল করে দেখো, আরাম কেদারা। আচ্ছা আরাম কেদারা, কেদারা মানে হচ্ছে চেয়ার। আরাম কেদারা যদি বলি আরাম কেদারা, তার মানে ওই চেয়ারটা কিসের জন্য? আরামের জন্য, তাই না? এই দেখো আরামের জন্য যে চেয়ার সেটা হচ্ছে আরাম কেদারা, জন্য বোঝাচ্ছে। আবার দেখো মালগাড়ি, মালগাড়ি মানে কি?
যে গাড়ি মাল টানার জন্য ব্যবহৃত হয়, যে গাড়ি মাল টানার জন্য ব্যবহৃত হয়, এই যে সেই কারণে বলছে মালের জন্য যেই গাড়ি সেটা হচ্ছে মালগাড়ি, জন্য বোঝাচ্ছে। বিয়ে পাগলা, তার মানে কি? কিসের জন্য পাগলা? তার পাগলা হওয়ার কারণ কি? বিয়ে, তার মানে বিয়ের জন্য পাগলা, এই যে জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে। ঠিক আছে, এরকম আরো উদাহরণ দেখো। পাঠশালা, শালা মানে হচ্ছে এখানে আবার ওই শালা না, শালাশালী শালা না, এই শালা মানে হচ্ছে একটা স্থান বোঝাচ্ছে মনে করো। পাঠশালা, তাহলে এই শালাটা স্থানটা কিসের জন্য? পাঠের জন্য, পড়াশোনার জন্য। হিতাকাঙ্ক্ষা, হিত মানে হচ্ছে উপকার, আকাঙ্ক্ষা মানে চাওয়া, হিতাকাঙ্ক্ষা মানে মানে হিতের জন্য, কারোর উপকারের জন্য কোনো কিছু চাওয়া, সেটাকে বলে হিতাকাঙ্ক্ষা। তাই বলছে তাহলে হিতের নিমিত্ত আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কিসের জন্য? উপকারের জন্য, কারোর উপকার হোক এই জন্য আকাঙ্ক্ষা। মাপকাঠি, যখন বলি এটার মাপকাঠি কি, তার মানে এটার মাপার জন্য কোনো কাঠি আছে কিনা সেটা জিজ্ঞেস করে, তাহলে মাপকাঠি মানে হচ্ছে মাপার জন্য যে কাঠি সেটা। রক্ত মঞ্চ মানে কি? যে মঞ্চটা রক্তের কারণে নির্মিত হয়েছে, রক্ত নির্মিত মঞ্চ, রক্ত মঞ্চ। বিদ্যালয়, আলয় মানে হচ্ছে স্থান, তাহলে বিদ্যালয় মানে কি? বিদ্যালয়ের জন্য যে স্থান সেটা, বিদ্যার জন্য যে স্থান সেটাই তো বিদ্যালয়, তাই না? বিদ্যার জন্য যে স্থান, তার মানে বিদ্যার জন্য আলয়, বিদ্যালয়। এরকম হচ্ছে মরা কান্না, মরা কান্না মানে কি? মরা বা মৃতদেহের জন্য যে কান্না সেটা হচ্ছে মরা কান্না, যে মরার জন্য কান্না। আবার যদি বলি পাগলা গারদ, তাহলে গারদটা কাদের জন্য? পাগলাদের জন্য গারদ। আবার যদি বলি হজ যাত্রা, তাহলে দেখো হজের যাত্রার কারণটা কি? হজ, তাই না? তাহলে হজের জন্য যাত্রা। খাবার ঘর, ঘরটা কিসের জন্য? খাবারের জন্য, তাহলে খাবারের জন্য বা খাবারের নিমিত্ত ঘর। আবার দেখো কার্যালয়, আগেই বলেছে আলয় মানে স্থান, কার্যালয় মানে কি? যে স্থানটা কাজের জন্য ব্যবহৃত হয়, তাহলে দেখো কার্যের নিমিত্ত আলয়, কার্যালয়, জন্য বা নিমিত্ত। পুত্র শোক মানে শোকটা কার জন্য? পুত্রের জন্য বা পুত্রের নিমিত্ত শোক। বসত বাড়ি, বসত বাড়ি মানে কি? যে বাড়িটা বসবাসের জন্য ব্যবহার করা হয়, তাহলে কিসের জন্য বাড়ি? বসতের জন্য বা বসতের নিমিত্ত বাড়ি। ছাত্রাবাস, আমরা জানি আবাস মানে হচ্ছে বসবাসের স্থান, তাহলে ছাত্রাবাস মানে কি? ছাত্রদের জন্য যে বসবাসের স্থান, তাহলে ছাত্রদের জন্য আবাস, ছাত্রাবাস। তাহলে বোঝা গেল? তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস দুইটা ক্ষেত্রে হয়। চতুর্থী তৎপুরুষ সমাস কয়টা ক্ষেত্রে হয়? দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যদি নিঃস্বার্থ দান হয়, কি হয়? নিঃস্বার্থ দান অর্থাৎ সম্প্রদান হয়। আর একটা হচ্ছে যদি জন্য বা কারণ বোঝায়, তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়। বোঝা গেল? আচ্ছা, এখন দেখো পঞ্চমী তৎপুরুষ সমাসে আসি। একই কথা আমরা বলছি, পঞ্চমী তৎপুরুষ সমাস কখন হবে? যদি কোনো শব্দকে ভেঙে আমরা পঞ্চমী বিভক্তি পাই। পঞ্চমী বিভক্তি কি কি? হতে, থেকে, চেয়ে। হতে, থেকে, চেয়ে, এই তিনটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। যদি কোনো শব্দকে ভেঙে আমরা এই তিনটা বিভক্তির কোনোটা পাই, তাহলে সেটা হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন দেখো আমরা যখন বলছি কারামুক্ত, আমরা বলি না তিনি কারামুক্ত হলেন, তার মানে তিনি কারাগার থেকে মুক্ত হলেন। কোথার থেকে? কারাগার থেকেই। দেখো কারা থেকে মুক্ত, থেকে বোঝাচ্ছে, থেকে বোঝালেই সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। আগাগোড়া, আমরা যদি বলি এই ঘটনার আগাগোড়াই আমার জানা, এর তার মানে কি? এই ঘটনার আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই জানা, তাহলে আগা থেকে গোড়া। দেখছো থেকে আছে। জলাতঙ্ক মানে কি? জলাতঙ্ক রোগ সম্পর্কে জানো? জলাতঙ্ক রোগ কি জিনিস? যেটাকে বলা হয় র্যাবিস, জলাতঙ্ক রোগ। মানে জলাতঙ্ক রোগটা সাধারণত হয় কুকুর, বিড়াল এই ধরনের প্রাণীর কামড়ে থেকে জলাতঙ্ক রোগটা হয়। জলাতঙ্ক রোগের নাম জলাতঙ্ক কেন? কারণ এই রোগটা হলে পানি গিলতে খুব সমস্যা হয়, গলায় প্রচণ্ড ব্যথায় পানি গেলা যায় না। সেই কারণে এই রোগে যারা পড়ে তাদের কিন্তু ওই জল থেকে আতঙ্ক তৈরি হয় তাদের মধ্যে, মানে পানি গিলতে পারে না, পানি দেখলে আতঙ্ক হয়। সেই কারণে এটাকে বলে, এই দুর্যোগের নাম হচ্ছে জলাতঙ্ক। জল থেকে আতঙ্ক হয় যেই রোগে, সেটা হচ্ছে জলাতঙ্ক। তো খেয়াল করে দেখো এই যে জল থেকে আতঙ্ক আসছে, তাই না? বজ্জাত মানে বদ থেকে যেটা জাত হয়েছে। বজ্জাত মানে হচ্ছে মানে কাউকে তুমি যদি বলতে একটা বজ্জাত, তার মানে তোর মানে এর আক্ষরিক অর্থ হচ্ছে তোর বাবা অথবা মা বধ ছিল, সেখান থেকে তুই উৎপন্ন হয়েছিস, এইরকম বোঝায়। তো বজ্জাত মানে হচ্ছে বধ থেকে যেটা উৎপন্ন হয়েছে। লক্ষ্যভ্রষ্ট, আমরা যদি বলি এটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, তার মানে কি? যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে সরে গেছে। তো লক্ষ্যভ্রষ্ট মানে লক্ষ্য থেকে সরে যাওয়া, মানে লক্ষ্য থেকে ভ্রষ্ট হওয়া। আবার যদি বলি আমি এখন রোগমুক্ত, এই যে একটু আগে বলেছিলাম না আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি, তো রোগমুক্ত। তাহলে আমি যদি বলি আমি এখন রোগমুক্ত, তার মানে আমি এখন রোগ থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত, রোগমুক্ত।
যুদ্ধোত্তর, উত্তর মানে হচ্ছে পরে, তো যুদ্ধোত্তর মানে যুদ্ধ থেকে পরের যে ঘটনা সেটা, তো যুদ্ধোত্তর মানে যুদ্ধ থেকে উত্তর বা যুদ্ধ থেকে পরের ঘটনা। জন্মান্ধ মানে কি, যদি বলি লোকটা জন্মান্ধ তার মানে তিনি জন্ম থেকেই অন্ধ। যখন বলছি সর্বশ্রেষ্ঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ তার মানে কি সবার থেকে শ্রেষ্ঠ, এই যে সর্ব থেকে শ্রেষ্ঠ। সর্প ভয়, তাহলে ভয়টা কোথা থেকে আসছে, সর্প হতে আসছে। যা হতে ভয় উৎপন্ন হয় সেটা কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হয়, ঠিক আছে, যা হতে ভয় উৎপন্ন হয়। পদচ্যুত, পদচ্যুত মানে কি তিনি পদচ্যুত হলেন, মানে ওই পদ থেকে সরে গেলেন, ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, তাহলে পদচ্যুত মানে হচ্ছে পদ থেকে চ্যুত, পদ থেকে সরে যাওয়া, তাহলে থেকে বোঝাচ্ছে। বিলাত ফেরত, দেখো যদি বলি সে হচ্ছে বিলাত ফেরত জামাই, বিলাত ফেরত জামাই তার মানে জামাইটা কোথা থেকে ফেরত এসেছে, বিলাত থেকে ফেরত এসেছে। এরপর দেখো বলছে আদ্যন্ত, আদ্যন্ত শব্দটাকে ভাঙলে হয় আদি যোগ অন্ত, আদ্যন্ত। আদি মানে শুরু, অন্ত মানে শেষ, আদ্যন্ত মানে শুরু থেকে শেষ, এই দেখো আদি থেকে অন্ত, আদ্যন্ত। বৃত্তচ্যুত তার মানে কি বৃত্ত হতে যেটা সরে গেছে, বৃত্তচ্যুত মানে বৃত্তে থেকে যেটা সরে গেছে, তাহলে বৃত্ত থেকে চ্যুত। একটু আগে পড়েছিলাম লক্ষ্যভ্রষ্ট, এখন দেখো পথভ্রষ্ট, দুটো একই জিনিস। পথভ্রষ্ট মানে যে পথ থেকে সরে গেছে, তো পথ থেকে ভ্রষ্ট। রাজ্যচ্যুত মানে রাজ্য থেকে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, রাজ্য থেকে যে চ্যুত হয়েছে, রাজ্য থেকে চ্যুত। তাহলে বোঝা গেল। এরকম আরো উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো। আমরা কিন্তু সবগুলো উদাহরণ, বইতে যত উদাহরণ আছে সব উদাহরণ কিন্তু আজকে শিখছি, ওকে। ঋণ মুক্ত, যদি বলে আমি আজকে ঋণ মুক্ত হয়েছি, তার মানে আমি ঋণ থেকে মুক্ত হয়েছি, তাই না, ঋণ থেকে মুক্ত হয়েছি। কাউকে যদি বলে সে বিদেশ আগত, আগত মানে আসা, বিদেশ আগত মানে হচ্ছে বিদেশ থেকে আসা, বিদেশ থেকে আসা, এই যে বিদেশ হতে আগত, ঠিক আছে। আবার যদি বলে শাখা ভ্রষ্ট, শাখা ভ্রষ্ট মানে কি শাখা থেকে যেটা ভ্রষ্ট হয়েছে বা সরে গেছে, তো শাখা থেকে ভ্রষ্ট। আবার যদি বলি সমাজচ্যুত, সে আমাদের সমাজচ্যুত মানে তাকে সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সমাজ থেকে সে চ্যুত হয়েছে, এই সমাজ থেকে চ্যুত। পণ মুক্তি, পণ মানে কি যৌতুক বলতে আমরা যেটাকে চিনি পণ, পণ মুক্তি বা পণ শব্দটা আরো একটা অর্থে ব্যবহৃত হয়, প্রতিজ্ঞা অর্থে। পণ মুক্তি মানে পণ থেকে মুক্ত হওয়া, তাহলে পণ থেকে মুক্তি। সত্যভ্রষ্ট, এই দেখো সত্য থেকে যে সরে গেছে, সত্য থেকে ভ্রষ্ট, তার মানে আমরা কয়েকটা শব্দ মনে রাখলেও কিন্তু আমরা কিছু পারবো। যেমন ধরো আমরা যদি দেখি মুক্ত, ভ্রষ্ট, চ্যুত, ভয়, এই জিনিসগুলো থাকলে কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। পঞ্চমী তৎপুরুষ মানেই হচ্ছে কোনো জায়গা থেকে সরে যাওয়া, পঞ্চমী তৎপুরুষ মানে কি কোনো জায়গা থেকে সরে যাওয়া। যেমন যদি বলি বৃক্ষচ্যুত মানে বৃক্ষ থেকে চ্যুত হয়ে গেছে, সরে গেছে, এরকম, ঠিক আছে। বলো পঞ্চমী তৎপুরুষ বুঝেছে কিনা একটুখানি জানাও। পঞ্চমী তৎপুরুষ সমাস কি বোঝা গেছে? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। আসো এবার আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস চাই। ঠিক একই রকম কোনো শব্দকে ভাঙলে যদি আমরা তার পূর্বপদে ষষ্ঠী বিভক্তি পাই, ষষ্ঠী বিভক্তি কি র বা এর, এই দুইটার কোনোটা পেলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন ধরো চা বাগান, চা বাগান মানে কিসের বাগান, চা বাগান মানে কিসের বাগান, চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান, তাই না, চায়ের। দেখো চায়ের, চার পরে এর বিভক্তি যুক্ত হচ্ছে, চা এর, এই যে এর মানে ষষ্ঠী বিভক্তি এসেছে, সে কারণে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার দেখো রাজপুত্র মানে কার পুত্র, রাজার পুত্র, রাজার, এই দেখো র এসেছে, আমরা বলছি ষষ্ঠী মানে কি র বা এর আসলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। আবার বলছি জাদুঘর মানে যেই ঘরে জাদু থাকে, জাদুর ঘর হচ্ছে জাদুঘর। বৃষ্টিপাত মানে বৃষ্টি পতন হওয়ার কথা বলছে, তাহলে বৃষ্টির পাত, এই দেখো বৃষ্টির পাত, র পাচ্ছি। ছাগ দুধ, ছাগ দুধ মানে কি ছাগলের দুধ, এখন পুরুষ ছাগলের তো আর দুধ হয় না, এটা মেয়ের মহিলা ছাগলের দুধ হয়, সেই কারণে ছাগলের স্ত্রীবাচক শব্দ আমরা এখানে ব্যবহার করেছি ছাগি। তো ছাগ দুধ মানে হচ্ছে ছাগির দুধ, ছাগির দুধ, এই দেখো র আসছে। কাউকে যদি বলি পিতৃতুল্য, আপনি আমার পিতৃতুল্য, তার মানে কি আপনি আমার পিতার সমতুল্য, তাই না, এই দেখো পিতার তুল্য, পিতৃতুল্য, এই যে পিতার, দেখো একটা র এসেছে। খেয়াঘাট, খেয়াঘাট, খেয়া মানে নৌকা পারাপারের কথা বলছে, খেয়াঘাট, তাহলে যেই ঘাটে নৌকা পারাপার হয়, তার মানে খেয়াঘাট হচ্ছে খেয়ার ঘাট, তাই না,
খেয়ার ঘাট, এই যে র বিভক্তি এসছে। আবার দেখো যখন বলছে ছাত্র সমাজ, ছাত্র সমাজ মানে কি? ছাত্রদের সমাজ, এই দেখো ছাত্রের একটা এর বিভক্তি এসেছে। বনস্পতি মানে বনের প্রতি, এই দেখো বনের এ এসেছে, এর এসেছে। কর্মকর্তা মানে কি? কর্মের কর্তা, কর্তা মানে যে করে, তাহলে কর্ম যে করে সে হচ্ছে কর্মকর্তা, তাহলে কর্মের কর্তা, এই দেখো কর্মের এ এসেছে। প্রাণীবাচক মানে হচ্ছে প্রাণীর বাচক, এই দেখো প্রাণীর র এসেছে। স অক্ষর মানে কি? স মানে হচ্ছে নিজ, মানে নিজের অক্ষর, নিজের, ওই যে আমরা স্বাক্ষর করি ওটা বোঝাচ্ছে, নিজের অক্ষর, নিজের এর আসছে না, এই দেখো স্বর অক্ষর র আসছে। আবার দেখো স্বচ্ছন্দ, স্বচ্ছন্দ মানে নিজের স্বাভাবিক ছন্দ, তাহলে নিজের ছন্দ, স্বর ছন্দ, স মানে নিজ, স্বর ছন্দ, এই যে র আসছে দেখো। ঠিক আছে, এইভাবে মনে রাখবা, যদি ষষ্ঠী বিভক্তি কোনো শব্দকে ভাঙলে ষষ্ঠী বিভক্তি আসে তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। আরেকটা জিনিস দেখো আমরা বলছি এরপরে, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। অলুক, অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। এখন আমরা এতক্ষণ যা দেখলাম যে শব্দ এটা সমস্ত পদ, সমস্ত পদের মধ্যে কোনো বিভক্তি থাকছে না, সমস্ত পদকে ভাঙলে আমরা একটা বিভক্তি পাচ্ছি। কিন্তু কখনো কখনো এমন হয় যে এই যে র এর বিভক্তি কথা বলছি, র এর ষষ্ঠী বিভক্তি, এটা সরাসরি সমস্ত পদেই যুক্ত থাকে। যদি সরাসরি সমস্ত পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে তখন সেটা অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। আবার বলছি, সাধারণত আমাদের যে তৎপুরুষ সমাস তার সমস্ত পদে কিন্তু বিভক্তি থাকে না। বিভক্তি থাকে কখন? সমস্ত পদকে যখন আমরা ভাঙি তখন আমরা বিভক্তিটা পাই। কিন্তু যদি কখনো সমস্ত পদের মধ্যেই বিভক্তি থাকে তখন সেটা হয় অলুক তৎপুরুষ সমাস। খেয়াল করে দেখো, যখন বলছি ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, দেখো তো ঘোড়ার এই যে র বিভক্তি যুক্ত আছে না পূর্ব পদে। মাটির মানুষ, এই দেখো মাটির র বিভক্তি যুক্ত আছে। হাতের পাঁচ, এই দেখো হাতের এর বিভক্তি যুক্ত আছে। মামার বাড়ি, এই দেখো মামার র বিভক্তি যুক্ত আছে। সাপের পা, সাপের এই দেখো এর বিভক্তি যুক্ত আছে। মনের মানুষ, মনের এই দেখো এর বিভক্তি যুক্ত আছে। এইরকম ভাবে আবার যদি বলি ভ্রাতার পুত্র, ভ্রাতিস পুত্র, এই যে ভ্রাতার পুত্র র বিভক্তি যুক্ত আছে। এইরকম ভাবে যদি এটা কিন্তু আবার আলাদা, হ্যাঁ, ভ্রাতার পুত্র, ভ্রাতুষ পুত্র, এটা কিন্তু আবার সমস্ত পদে বিভক্তি নাই। সমস্ত পদে কি র বিভক্তি আছে? নাই। তারপরেও এটা অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, কারণ এটা নিপাতনে সিদ্ধ, মানে কোনো নিয়ম মানেনি। এই একটা বিশেষভাবে মনে রাখবা, যেটা নিয়ম না মেনে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু কোনো বিভক্তি নাই, আমরা বলেছি। তাহলে আবার বলছি, যদি কোনো সমস্ত পদের সঙ্গেই বিভক্তি থাকে, সমস্ত পদের মধ্যেই যদি বিভক্তি থাকে তাহলে সেটা অলুক তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এটা ভুলে এসছে এই শব্দটা। তাহলে আরো একবার বলছি, ষষ্ঠীটা ভালো করে দেখো, যখন কোনো শব্দকে ভেঙে তার পূর্ব পদের সঙ্গে আমরা র বা এর বিভক্তি পাবো তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। কিন্তু যখন এই মূল যে পদ সমস্ত পদের সঙ্গেই যখন বিভক্তিটা পেয়ে যাব তখন সেটা হয়ে যাবে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। একটুখানি বলো তো ষষ্ঠী তৎপুরুষ সমাসটা পুরোটা বুঝলে কিনা? বোঝা গেছে কিনা বলো তো? ক্লিয়ার? আচ্ছা, ওকে, ভেরি গুড। এখন আসলে সপ্তমী তৎপুরুষ সমাস একই রকম। যদি কোনো শব্দকে ভেঙে আমরা সপ্তমী বিভক্তি পাই, অর্থাৎ এ সপ্তমী বিভক্তি কি কি? এ অন্তঃস্থ তে, এই তিনটার যে কোনো একটা পেলে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস হবে। দেখো, পথ চলা মানে কি? পথ চলা মানে হচ্ছে পথে চলা, তাই না? পথে, পথে এই দেখো এ বিভক্তি এসেছে। আবার যদি বলি রাত কানা, রাত কানা মানে কি? যে রাতে চোখে দেখে না, তাহলে রাতে কানা, রাতে এই দেখো এ বিভক্তি এসেছে। এরকম ভাবে যদি সমস্ত পদের শুরুতে এ বা তে বিভক্তি, এ অন্তঃস্থ তে এই তিনটার কোনোটা আসে তাহলে সেটা কি হয়ে যাবে? সপ্তমী তৎপুরুষ সমাস হয়ে যাবে। আরো উদাহরণ নিয়েছে, ভালো করে দেখো, গাছ পাকা মানে কি? গাছে পাকা, এই দেখো গাছে একটা এ বিভক্তি এসেছে। আবার দেখো বাকপটু মানে কি? বাক মানে কথা, বাকপটু মানে যে কথাই পটু বা বাকে পটু, এই দেখো বাকে এ বিভক্তি এসেছে। তালকানা মানে হচ্ছে তালে কানা, এই দেখো তালে এ বিভক্তি এসেছে। দিবা নিদ্রা মানে কি? দিবা মানে দিন, নিদ্রা মানে ঘুম। দিবা নিদ্রা মানে হচ্ছে যে দিনে ঘুমায়, তাহলে দিবাই নিদ্রা, এই দেখো অন্তঃস্থ বিভক্তি এসেছে, সপ্তমী বিভক্তি এসেছে। আবার দেখো যখন বলছি গোলা ভরা, আমরা বলি না গোলা ভরা ধান, গোলা কি জিনিস? ধান রাখার পাত্র।
ঠিক আছে, গোলা ভরা, তার মানে গোলায় ভরা হয়েছে যে ধান, গোলায় ভরা, অন্তঃস্থ বিভক্তি এসছে, সপ্তমী বিভক্তি এসছে। আবার দেখো অকাল মৃত্যু মানে কি, অকাল মৃত্যু মানে হচ্ছে অকালে যে মারা গেছে, অকালে মৃত্যু, অকালে এ বিভক্তি এসছে। অদৃষ্টপূর্ব, আচ্ছা এই দুইটা একটু ভালো করে দেখো, অদৃষ্টপূর্ব আর দৃষ্টপূর্ব এই দুইটা একটু আমাদের পূর্বপদ পরপদটা উল্টে গেছে। আমরা সবসময় দেখছি পূর্বপদ পূর্বেই থাকছে, পরপদ পরেই থাকছে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিন্তু আবার আলাদা। ঠিক আছে, অদৃষ্টপূর্ব দৃষ্টপূর্ব এই দুটো শব্দে দেখো পরপদটা পূর্বে চলে এসেছে, পরপদটা পূর্বে চলে এসেছে, আর এর সঙ্গে একটা বিভক্তি যুক্ত হয়েছে, পূর্বে অদৃষ্ট, অদৃষ্টপূর্ব মানে পূর্বে যা দেখা যায়নি, পূর্বে অদৃষ্ট, পূর্বে দেখো এই বিভক্তি এসেছে। দৃষ্টপূর্ব মানে যা পূর্বে দেখা গেছে, পূর্বে এই দেখো এই বিভক্তি এসেছে। এইগুলোর কিন্তু আরেকটা নাম আছে, এই সমাসগুলোকে আবার সুপা সমাসও বলে। কি সমাস বলে? সমাসও বলে, তবে এগুলোকে সপ্তমী তৎপুরুষ সমাসের মধ্যেও ফেলা যায়। এখন দেখো এই যে সপ্তমী তৎপুরুষ সমাস, সুপা সমাসে আরো উদাহরণ দিয়েছে। দেখো ভূত পূর্ব, এই দেখো পূর্বটা আগে চলে এসেছে, পূর্বে ভূত। অশ্রুত পূর্ব, এই দেখো পূর্বটা আগে চলে এসেছে, পূর্বে অশ্রুত। এরকম ভাবে মনে রাখবা, যদি কখনো এই পরপদটা পূর্বে চলে যায় আর তার সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়, তাহলে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস হতে পারে, তবে সেটার আরেকটা নাম হচ্ছে সুপা সমাস। কি সমাস বললাম? সুপা সমাস। তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসে, কারণ এই যে এ বিভক্তি আসছে, এ অন্তঃস্থ তো সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি আসবে, কিন্তু যদি কখনো দেখি সপ্তমী বিভক্তি এসেছে কিন্তু পদগুলো স্থান চেঞ্জ করে ফেলেছে, পরেরটা আগে গেছে, আগেরটা পরে এসেছে, তাহলে সেটা সুপা সমাসে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, সুপা সমাসকেও কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাস বলা যায়। বলো সপ্তমীটা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করো। এগুলো খুবই সহজ, যেই বিভক্তি আসে সেই তৎপুরুষ সমাস, এটা তো পানির চাইতে সহজ জিনিস। ব্যাপার কি বোঝা গেছে কিনা বলো তো? ওকে, বুঝতে পেরেছো। ওকে, আসো এবার আসি নং তৎপুরুষ সমাস। আচ্ছা বলি নং কি জিনিস? দেখো নং মানে হচ্ছে না, নং মানে কি? না। যদি কোনো শব্দ দ্বারা না বাচকতা প্রকাশ পায়, কি প্রকাশ পায়? না বাচকতা প্রকাশ পায়, তাহলে সেটা নং তৎপুরুষ সমাস হতে পারে। না বাচকতা প্রকাশ করলে নং তৎপুরুষ সমাস হতে পারে, তবে তার দুইটা বৈশিষ্ট্য আছে। আমি আগে বৈশিষ্ট্য দুইটা বলি। বৈশিষ্ট্য দুইটা হচ্ছে, প্রথমত না বোঝাবে, দ্বিতীয়ত হচ্ছে মূল পদটি বিশেষণ হবে। মূল পদটি বিশেষণ হবে। মূল পদটি বিশেষণ মানে দোষ গুণ অবস্থা। ঠিক আছে, আরেকটা উপায় হয়, আমি উদাহরণ দিয়ে দিই একবারে, তারপর আমরা উদাহরণগুলো ব্যাখ্যা করব। একটা হচ্ছে মূল পদটা যদি বিশেষণ হয়, আরেকটা হচ্ছে মূল পদ ও সমস্ত পদ দুইটাই যদি বিশেষ্য হয়। ভালো করে খেয়াল করো, নং তৎপুরুষ সমাসটা কিন্তু খুব জ্বালাই, নং তৎপুরুষ সমাসটা সে কারণে ভালো করে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে নং মানে না। যেমন ধর আমরা যদি বলি অম্লান, আরেকটা বললাম অবিশ্বাস। খেয়াল করে দেখো, অম্লান মানে কি? যা ম্লান নয়, ম্লান নয় যা। অবিশ্বাস মানে বিশ্বাস নেই যেটা, যেখানে, তাই না? তাহলে দুইটা দ্বারা না বোঝাচ্ছে। যদি এরকম কোনো শব্দ দ্বারা না বোঝায়, তাহলে সেটা নং তৎপুরুষ সমাস হতে পারবে। তবে নং তৎপুরুষ সমাস হওয়ার জন্য আরো দুইটা শর্ত আছে। তো প্রথম কথা, যেহেতু না বোঝাচ্ছে, তার মানে এই দুইটাই নং তৎপুরুষ সমাস হতে পারবে। কিন্তু এখন নং তৎপুরুষ সমাস কি না সেটা আমরা কিভাবে বুঝবো, তার জন্য একটা উপায় আছে। আমরা প্রথম যে শর্তটা বলেছি, মূল পদটি বিশেষণ হবে। বিশেষণ মানে কি? দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে অম্লানের মূল পদটা হচ্ছে ম্লান, অবিশ্বাসের মূল পদটা হচ্ছে বিশ্বাস, তাই না? এখন তাহলে আমরা দেখবো এই মূল পদটা কোন পদ। দেখো ম্লান মানে কি? ম্লান মানে হচ্ছে মলিন হয়ে যাওয়া, মরার মতো হয়ে যাওয়া। আমরা বলি না তার ম্লান মুখ, তার মুখটা আজকে খুব ম্লান বা মলিন। তাহলে দেখো যখন বলছি ম্লান মুখ, তাহলে মুখের অবস্থা বোঝাচ্ছে। তো দোষ গুণ অবস্থা বোঝালে সেটা কোন পদ হয়? দোষ গুণ অবস্থা বোঝালে সেটা বিশেষণ পদ হয়। কোন পদ হয়? বিশেষণ পদ হয়।
তাহলে দেখো মিলান একটা বিশেষণ পদ। আমরা বলছি এই যে মূল পদটি যদি বিশেষণ হয়, মূল পদটা যদি বিশেষণ হয় তাহলে সেটা অবশ্যই নং তৎপুরুষ সমাস হবে, আর কিচ্ছু দেখার নাই, নং তৎপুরুষ সমাস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কখনো কখনো এমন হতে পারে যে মূল পদটা বিশেষ্যও হতে পারে। এখন এইখানে দেখো মূল পদটা হচ্ছে বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে বিশেষ্য পদ। এখন তোমার প্রশ্ন হতে পারে এই বিশ্বাস যে বিশেষ্য আমি বুঝবো কি করে? এই বিশেষ্য এবং বিশেষণ বোঝানোর একটা শর্ট টেকনিক আছে, বোঝার টেকনিকটা একটু দেখো। মনে করো আমি একটা শব্দ বললাম বিশ্বাসী, এই শব্দটা বিশেষ্য নাকি বিশেষণ সেটা আমরা নির্ণয় করব। একটা শব্দ বিশেষ্য নাকি বিশেষণ নির্ণয় করার জন্য এর পাশে তুমি আরেকটা শব্দ বসিয়ে দেখতে পারো জিনিসটা মেলে কিনা। যেমন মনে করো বিশ্বাসী, এর পাশে যদি আমি একটা লোক বসাই, লোক, দেখো তো মিলছে কিনা। বিশ্বাসী লোক, বিশ্বাসী লোক মেলে না? মিলে যাচ্ছে। যদি কোনো শব্দের পাশে আরেকটা শব্দ বসিয়ে দেখো যে মিলে যাচ্ছে, মিলে গেলে সেটা বিশেষণ পদ হয়। তাহলে বিশ্বাস একটা বিশেষণ পদ। কিন্তু দেখো যদি আমরা শব্দটা নিই বিশ্বাস, আচ্ছা এই বিশ্বাস শব্দের পাশে যদি আমি লোক বসাই, দেখো তো মিলছে কিনা। বিশ্বাস লোক, এটা কি হয়? বিশ্বাস লোক, তা তো হচ্ছে না, মিলছে না। যদি না মেলে তাহলে সেটা বিশেষ্য পদ হয়। তার মানে বিশ্বাস কোন পদ? দেখো বিশ্বাস হচ্ছে বিশেষ্য পদ। বিশ্বাস কোন পদ? বিশ্বাস হচ্ছে বিশেষ্য পদ। একজন বলছো মূল পদ মানে কি? মূল পদ বলতে আমরা বোঝাচ্ছি এই যে শব্দটার মধ্যে যেটা মূল শব্দ আছে, অম্লান, এই শব্দটা তো ম্লান থেকে এসেছে, ম্লানের আগে অ বসেছে। অবিশ্বাস, বিশ্বাসের শুরুতে অ বসেছে, বিশ্বাস হচ্ছে এখানে মূল পদ। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম দুইটা কথা। একটা হচ্ছে যদি দেখি শব্দটার মূল পদটা বিশেষণ হয় তাহলে সেটা সরাসরি নং তৎপুরুষ সমাস হবে। আরেকটা বলছি যদি মূল পদটা বিশেষ্য হয়, মূল পদটা যদি বিশেষ্য হয় তখন আমরা দেখব যে এই পুরো পদটা কোন পদ। এই যে মূল পদ এবং সমস্ত পদ দুইটাই যদি বিশেষ্য হয় তাহলে মূল পদ আমরা দেখতে পাচ্ছি মূল পদ বিশেষ্য, এই যে বিশ্বাসটা বিশেষ্য পদ। এখন তাহলে আমরা দেখব এই পুরো পদটা কোন পদ, সমস্ত পদটা কোন পদ, অর্থাৎ অবিশ্বাস এই পুরো পদটা কোন পদ। খেয়াল করো অবিশ্বাস নিজেও কিন্তু একটা বিশেষ্য পদ। তাহলে এখানে যদি আমরা দেখি এরকম যে মূল পদটাও বিশেষ্য আবার পুরো পদটাও বিশেষ্য, তখন সেটা নং তৎপুরুষ সমাস হয়। এই জিনিসটা আমরা বহুব্রীহি সমাস যখন পড়বো তখন আবারও আলোচনা করব, কারণ নং বহুব্রীহি সমাসের সাথে মিলিয়ে এটাকে আমাদের শিখতে হবে, কারণ ওইটার সাথে গোলমাল হয়। তাই আপাতত একটু বেসিক জিনিসটা জাস্ট মাথায় রাখো, কনফিউশন থাকলে আমাদের পরের ক্লাসে আরও ক্লিয়ার হবে। তাহলে আমি আবারও বলছি, কোনো শব্দের যদি কোনো শব্দ দ্বারা না বোঝালে সেটা নং তৎপুরুষ সমাস হতে পারে। তো সেটা দুইভাবে হয়। একটা হচ্ছে যদি ওই শব্দটার যেটা মূল শব্দটা যদি বিশেষণ হয় অর্থাৎ দোষ গুণ বোঝায় তাহলে সেটা নং তৎপুরুষ সমাস হবে। আর যদি মূল শব্দটা বিশেষ্য হয় তখন দেখব এই পুরো শব্দটাও বিশেষ্য কিনা। যদি পুরো শব্দটাও বিশেষ্য হয়, দুইটাই যদি বিশেষ্য হয় তখন সেটা নং তৎপুরুষ সমাস হবে। বেসিকটা বলে দিলাম, এই জিনিসটা আমরা কিন্তু আবার নেক্সট ক্লাসে দেখব। তো আমরা এখানে দেখো অনাচার, অনাচার মানে আচার নেই চার। আচ্ছা এর ব্যাস বাক্য করা কিন্তু খুব সহজ, শুধু এই সামনের যে অ আছে এর জায়গায় একটা ন বসিয়ে দিলে হয়ে যায়, ন বা নয় বসিয়ে দিলে হয়ে যায়। দেখো অনাচার ন আচার, অবিশ্বাস ন বিশ্বাস। খেয়াল করে দেখো অনাদর মানে কি? আদর নেই, না বোঝাচ্ছে, নং তৎপুরুষ। নগণ্য মানে কি? গণ্য করা হয় না যাকে, না বোঝাচ্ছে, এই দেখো নয় গণ্য। অবশ মানে কি? যা বশ হয়নি, বশ না হওয়া বোঝাচ্ছে, এই দেখো নয় বশ। অদূর মানে কি? যা দূরে নয়, এই দেখো ন দূর। অভাব মানে কি? ভাব নেই যেখানে, সেটা হচ্ছে অভাব, ন ভাব। অমিল মানে কি? মিল নাই, এই দেখো ন মিল। অজানা মানে জানা নয়, এই যে নয় জানা। অসাধ্য মানে যা সাধ্য নয়, ন সাধ্য। আধোয়া মানে যা ধোয়া নয়, এই দেখো নয় ধোয়া। অনৈক্য মানে যেখানে ঐক্য নাই, এই দেখো অনৈক্য। অসুখ মানে হচ্ছে সুখ নাই, সেই কারণে ন সুখ। অনভ্যাস মানে অভ্যাস নাই, সেই কারণে অনভ্যাস। অলৌকিক মানে যা লৌকিক নয়, সেই কারণে ন লৌকিক। নিখুঁত মানে খুঁত নেই, সেই কারণে দেখো নেই খুঁত। অজ্ঞান মানে জ্ঞান নেই যার, সে হচ্ছে অজ্ঞান। বেরসিক মানে রসিক নয় যে, সে বেরসিক। অনধিক মানে অধিক নয় যা, নয় বোঝাচ্ছে অনধিক। গড়মিল মানে মিল নেই যেখানে, সেটা হচ্ছে গড়মিল। অনেক মানে
এক নয় যেটা, এক নয় যেটা সেটাই হচ্ছে অনেক। বেহায়া মানে কি? হায়া মানে লজ্জা। বেহায়া মানে যার হায়া বা লজ্জা নেই সে হচ্ছে বেহায়া। এইভাবে মনে রাখবা। দেখো আঘাত মানে যার ঘাট নেই সে হচ্ছে আঘাত। অকাতর মানে কাতর নয় যে সে হচ্ছে অকাতর। অন্যায়, ন্যায় নয় যেটা সেটাই হচ্ছে অন্যায়। অকাল, কাল নয় যেটা সেটাই হচ্ছে অকাল। তাহলে খেয়াল করে দেখলে যে সবগুলো দ্বারা কিন্তু নয় বোঝাচ্ছে। এইরকম যদি সমস্ত পদ দ্বারা না বোঝায় তাহলে সেটা নং তৎপুরুষ সমাস হয়। এবার চলো উপপদ তৎপুরুষ সমাস দেখি। উপপদ তৎপুরুষ সমাস আমাদের সংজ্ঞা অত জানার দরকার নাই। উপপদ তৎপুরুষ সমাস চেনার দুইটা উপায় দেখব। একটা হচ্ছে এক কথায় প্রকাশ। সকল এক কথায় প্রকাশী উপপদ তৎপুরুষ সমাস। সকল এক কথায় প্রকাশী উপপদ তৎপুরুষ সমাস। আর উপপদ তৎপুরুষ সমাস চেনার আরেকটা উপায় হচ্ছে সমস্ত পদে একটা কাজ উল্লেখ থাকে। সমস্ত পদে কি উল্লেখ থাকে? কাজ, কাজের কথা উল্লেখ থাকে। তাহলে সকল এক কথায় প্রকাশী উপপদ তৎপুরুষ সমাস। সকল এক কথায় প্রকাশ। সত্য বলে যে সত্যবাদী, মিথ্যা বলে যে মিথ্যাবাদী, জলে চড়ে যা জলচর, স্থলে চড়ে যায় স্থলচর, আকাশে চড়ে যায় খেচর, পকেট মারে যে পকেট মার, এরকম যত এক কথায় প্রকাশ আছে সবই উপপদ তৎপুরুষ সমাস। তাহলে খেয়াল করে দেখো, এই দেখো জলে চড়ে যা জলচর, পঙ্কে জন্মে যা পঙ্কজ, এগুলো তো সব এক কথায় প্রকাশ, তাই না? তাহলে সকল এক কথায় প্রকাশী উপপদ তৎপুরুষ সমাস। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা বলছি যে সমস্ত পদে যদি কোনো কাজের কথা উল্লেখ থাকে, কাজ উল্লেখ থাকে, তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হয়। দেখো ঘর ছাড়া, এই দেখো ছাড়া হচ্ছে একটা কাজ না? ছেড়ে দেওয়া একটা কাজ। গলা কাটা, এই দেখো কাটা একটা কাজ না? পারদর্শী মানে যে পারে, পারাটাও তো একটা কাজ। বর্ণচোরা, এই যে এটা এক কথায় প্রকাশ। বর্ণ চুরি করে যে বর্ণচোরা। ছেলে ধরা, ছেলে ধরে যে ছেলে ধরা, এক কথায় প্রকাশ। জল দেয় যে জলদ, ছেলে ভুলায় যে ছেলে ভুলানো, পদে স্থিত যে পদস্থ, কর দেয় যে করদ, এই সবই কিন্তু এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ মানে হচ্ছে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে। আবার দেখো মাছি মারে যে মাছি মারা, হাড় ভাঙে যে হাড় ভাঙা, এই সবগুলোই কিন্তু এক কথায় প্রকাশ। এরকম যদি এক কথায় প্রকাশ হয় তাহলে সেটা কি হয়? উপপদ তৎপুরুষ সমাস। আবার বলেছিলাম যে সমস্ত পদে কাজ উল্লেখ থাকলে উপপদ তৎপুরুষ সমাস হয়। কাজ দেখো, এই যে পা চাটা, চাটা চাটা একটা কাজ। ধরা, ধরা একটা কাজ। বিষধর, ধরা একটা কাজ। কলম পেশা, পেশা একটা কাজ। জাদুকর, করা একটা কাজ। ঠিক একইভাবে দিশা, দিশা হারায় যে দিশাহারা, প্রভা করে যে প্রভাকর, জলে জন্মে যা জলজ, শাস্ত্র জানে যে শাস্ত্রজ্ঞ, মিথ্যা বললে মিথ্যাবাদী, সব জানলে সব জানতে, এগুলো সব এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ মানে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে। এবং তোমাদের 8টায় ক্লাস বলে আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসের আগেই আমরা এটা কমপ্লিট করতে। দেখো সর্বশেষ আমরা বলছি অলুক তৎপুরুষ সমাস। আমরা ইতিমধ্যে বলেছি অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না। অলুক মানে কি? বিভক্তি লোপ, বিভক্তি লোপ পায় না। অলুক মানে বিভক্তি লোপ পায় না। তো বিভক্তি লোপ পায় না, লোপ পায় না মানে হারিয়ে যায় না। লোপ পাওয়া মানে হারিয়ে যাওয়া। বিভক্তি লোপ পায় না মানে বিভক্তি হারিয়ে যায় না, তার মানে বিভক্তি যুক্ত থাকে। বিভক্তি লোপ না পাওয়া মানে হচ্ছে বিভক্তি যুক্ত থাকে। তাহলে যদি কোনো তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি যুক্ত থাকে সেটা অলুক তৎপুরুষ সমাস হয়। আমরা কিন্তু এটা একটু আগে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস শিখেছিলাম, তাই না? দেখো গায়ে পড়া, এই দেখো গায়ে পূর্বপদে এ বিভক্তি আছে। ঠিক একইভাবে দেখো ঘিয়ে ভাজা, এই দেখো ঘিয়ে, এই যে এখানে সমস্ত পদে এ বিভক্তি আছে। কলে ছাটা, কলে, এই দেখো এ বিভক্তি আছে। কলের গান, কলের, এই দেখো এর বিভক্তি আছে। চোখের বালি, চোখের, এই দেখো এর বিভক্তি আছে। ঘোড়ার ডিম, এই যে র বিভক্তি আছে। সোনার তরি, র বিভক্তি আছে। তেলে ভাজা, এ বিভক্তি আছে। চিনির বলদ, র বিভক্তি আছে। এইভাবে যদি সমস্ত পদের, এই সমস্ত পদের পূর্ব পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা অলুক তৎপুরুষ সমাস হয়। অলুক তৎপুরুষ সমাস এর সমস্ত পদ যা ব্যাস বাক্যই তা হয়। এই দেখো ঘোড়ার ডিম, এর ব্যাস বাক্য ঘোড়ার ডিম। সোনার তরি, ব্যাস বাক্য সোনার তরি। তেলে ভাজা, ব্যাস বাক্য তেলে ভাজা। চিনির বলদ, ব্যাস বাক্য চিনির বলদ। তাহলে মনে রাখবা, আবার বলছি, পূর্ব পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকলে সেটা অলুক তৎপুরুষ সমাস হবে। আর অলুক তৎপুরুষ সমাসের পূর্বপদ মানে সমস্ত পদ এবং ব্যাস বাক্য একই জিনিস হয়, কোনো চেঞ্জ থাকে না। কথা ক্লিয়ার? একটুখানি কমেন্টে বলো যে এতক্ষণ যা পড়লাম সেটুকু বুঝতে পেরেছো কিনা। এগুলো আসলে পড়তে হবে। হ্যাঁ, আমরা তো সব উদাহরণ ব্যাখ্যা তো করেই দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এটা নিজে নিজে একটু ভালো করে পড়া, ঠিক আছে?
তাহলে আমি যদি একটু এটা শর্টকাটে আরেকবার একটু মনে করিয়ে দিই। প্রথম কথা, দ্বিতীয়া থেকে সপ্তমী কি হবে? দ্বিতীয়া থেকে সপ্তমী হচ্ছে যে বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস হবে। যে বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস হবে। এটা তো আমরা বললামই, যে বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি থাকলে দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থ বিভক্তি থাকলে চতুর্থ তৎপুরুষ, এরকম। এরপরে আমরা কি বললাম? ব্যাপ্তি, ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এরপর আমরা কি বললাম? যদি উনহীন শূন্য থাকে, উনহীন শূন্য এইগুলো থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস। আমি জাস্ট তোমাদের একটু এক জায়গায় নোটটা করে দিচ্ছি। এরপরে কি বললাম? জন্য বা নিমিত্ত বোঝালে, জন্য বা নিমিত্ত বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। আরেকটা কি বললাম? নিঃস্বার্থ দান বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। নিঃস্বার্থ দান বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। এই হচ্ছে আমাদের 5টা পয়েন্ট, ঠিক আছে? দ্বিতীয় থেকে সপ্তমী গেল। এবার নং কি বলেছি? না বোঝালে, না বোঝালে কি হয়? না বোঝালে নং তৎপুরুষ সমাস হয়। এবার কি বলেছি? এক কথায় প্রকাশ হলে কি হয়? এক কথায় প্রকাশ বোঝালে, এক কথায় প্রকাশ বোঝালে সেটা উপপদ তৎপুরুষ সমাস হয়। আরেকটা কি বলেছি? সমস্ত পদে, সমস্ত পদে, সমস্ত পদের পূর্ব পদে, যেটা প্রথমে যে পদটা থাকে, সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকলে, বিভক্তি থাকলে অলুক তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা কিন্তু 9টা সমাস তোমাদের একদম এক্স্যাক্টলি শর্টকাট ওয়েতে তালিকা করে দিলাম। ভালো করে দেখো, আবার বলছি। দ্বিতীয় থেকে সপ্তমী মানে যেই বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি পেলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি পেলে তৃতীয় তৎপুরুষ, এইভাবে। ব্যাপ্তি, সময়ের বিস্তৃতি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। উনহীন শূন্য থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস, যেমন জ্ঞান শূন্য, জ্ঞানহীন। জন্য বা কারণ বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস, যেমন বিদ্যার জন্য আলয়, বিদ্যালয়। নিঃস্বার্থ দান হলে চতুর্থী তৎপুরুষ সমাস, যেমন গুরুকে ভক্তি করা, গুরু ভক্তি। না বোঝালে নং তৎপুরুষ সমাস হয়, যেমন অবিশ্বাস, বিশ্বাস নেই। এক কথায় প্রকাশ হলে উপপদ তৎপুরুষ সমাস, যেমন সত্য বলে যে সত্যবাদী, মিথ্যা বলে যে মিথ্যাবাদী। আর সমস্ত পদের পূর্ব পদে যদি বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা অলুক, যেমন ঘোড়ার ডিম, সোনার তরি, তেলে ভাজা। ঠিক আছে? তার মানে এইটুকু তুমি যদি মনে রাখো, এই যে শর্টকাট যেটা দিলাম, এইটুকু মনে রাখলেই কিন্তু তুমি তৎপুরুষ সমাসটা নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। তো বলো আজকে, আচ্ছা রানা ইতিমধ্যে বলেছে আপনার ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। তাহলে সব মিলে ক্লাস কেমন লাগলো একটুখানি জানাও তো আমাকে, সব মিলে কেমন লাগলো? ওকে, ক্লিয়ার হয়েছে তাই না? ওকে, ঠিক আছে। আর 4 মিনিট আছে তোমাদের পরবর্তী ক্লাসে, তাই তো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী যেই দিন আমাদের ক্লাস আছে সেই দিন কিন্তু আমাদের 3 নম্বর অংশটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।